This conference will now be recorded. কিরচপের সূত্র, এটা হচ্ছে কিরচপস ল। এটা হচ্ছে তোমাদের কারেন্ট ইলেকট্রিসিটি যে চ্যাপ্টার আছে সেই চ্যাপ্টার সব থেকে ইম্পর্টেন্ট সূত্র এবং সব থেকে গুরুত্বপূর্ণ সূত্র। ঠিক আছে, তো দুটো সূত্র আছে, সূত্র দুটোকে ভালো করে বোঝাবো, বোঝার চেষ্টা করবো। প্রথম সূত্র আর দ্বিতীয় সূত্র। প্রথম হচ্ছে ফার্স্ট ল। এটা কোথায় প্রযোজ্য তার আগে কতগুলো বেসিক ডেফিনেশন আমাদের জেনে নিতে হবে। ঠিক আছে, কিরকম বেসিক ডেফিনেশন? সেটা হচ্ছে নোড, নোড, নোড কি? নোড, তারপর কি? তারপর হচ্ছে সার্কিট এলিমেন্ট। হয়েছে? প্রথমত নোড কি, সার্কিট এলিমেন্ট কি? সার্কিট এলিমেন্ট হচ্ছে যে অলরেডি আগে বলে দিয়েছি, এই যে রেজিস্ট্যান্স, ক্যাপাসিটর, ব্যাটারি, অথবা পরবর্তীকালে আমরা পড়বো ডায়োড, এদেরকে আমরা বলবো, অথবা ট্রানজিস্টর, অথবা ইন্ডাক্টর, এদেরকে আমরা বলবো সার্কিট এলিমেন্ট। কারণ কি? এরা একটা সার্কিট। সার্কিট কাকে বলে? সার্কিট বা বর্তনী কাকে বলে না, কতগুলো ক্লোজ লুপ তৈরি হয়। ঠিক আছে, এই সার্কিট এলিমেন্ট নিয়ে কতগুলো ক্লোজ লুপ তৈরি হয়। যেমন একটা উদাহরণ হিসেবে এটাকে বলা হয় একটা সার্কিট। সার্কিট আরো কমপ্লিকেটেড সার্কিট আছে। কিরকম? যদি এই সার্কিটটাকে আমি যদি একটু কমপ্লিকেশন করি, এরকম আর একটু কমপ্লিকেশন করলাম, আমি করলাম কি এখানটায় ক্যাপাসিটর লাগিয়ে দিয়েছি। ঠিক আছে, তাহলে এখানে অনেকগুলো লুপ, আরেকটা কনসেপ্ট হলো লুপ, অনেকগুলো লুপ মিলে একটা তৈরি। তাহলে সার্কিটের এই যে পার্টগুলো, এদেরকে আমরা বলবো সার্কিট এলিমেন্ট। ঠিক আছে, তাহলে প্রথম কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেল, সার্কিট এলিমেন্ট কাদের বলা হয়। দ্বিতীয় কনসেপ্ট হচ্ছে নোড। নোড কাকে বলে? নোড হচ্ছে যে যেখানে দুই বা ততোধিক সার্কিট এলিমেন্ট মিট করবে যে পয়েন্টে, সেই পয়েন্টকে আমরা বলবো নোড। যেমন এখানে দেখো, এই যে জায়গাটা আছে, এটা একটা নোড। এটা পয়েন্টও হতে পারে, বা যেখানে দুটো সার্কিট এলিমেন্ট মিট করবে, এটা পয়েন্ট হিসেবে কনসিডার করতে পারি, আবার এমনি হিসেবে কনসিডার করতে, যেমন এখানে এই পয়েন্টটা, এটা পয়েন্টও কনসিডার করতে পারি বা এরকম করে আঁকতে পারি, যেটা খুশি। তাহলে একে কি বলা হয়? নোড। নোড কাকে বলা হয়? যেখানে দুই বা ততোধিক সার্কিট এলিমেন্ট যে জায়গাটায় বা যে পয়েন্টে মিট করবে, সেই পয়েন্টকে আমরা বলবো নোড। ঠিক আছে, তাহলে এখানে কি আছে? এখানে এটা একটা নোড। এখানে কে কে মিট করেছে? সেল, ক্যাপাসিটর, রেজিস্টার, আরেকটা রেজিস্টার। তো চারজন একটা জায়গায় মিট করেছে।
তাহলে এই পয়েন্টকে আমি কনসিডার করব নোড। হলো, তার নোড ক্লিয়ার, সার্কিট এলিমেন্ট ক্লিয়ার। এরপরে আসছি লুপ। লুপটা কি? লুপ হচ্ছে যে কোনো একটা পয়েন্ট থেকে শুরু করবে সার্কিট এলিমেন্টের, ঠিক আছে, সেই পয়েন্ট থেকে শুরু করে আবার সেই পয়েন্টে ফিরে আসবে। ফিরে আসার সময় কোনো একটা পয়েন্টের মধ্য দিয়ে যদি দুবার না যাওয়া হয় তাহলে সেই ক্লোজ পাথকে আমরা বলবো লুপ। আমি আবার বলছি, কোনো একটা পয়েন্ট থেকে শুরু করবে, শুরু করে আবার সেই পয়েন্টে ফিরে আসবে, কিন্তু কন্ডিশন কি না কোনো পয়েন্টের মধ্য দিয়ে দুবার যাওয়া যাবে না। আমি সমস্ত পয়েন্টের মধ্য দিয়ে একবার করে গিয়েছি, কোনো পয়েন্টের মধ্য দিয়ে দুবার যাওয়া যাবে না, সেই কন্ডিশনকে আমি বলবো লুপ। যেমন আমি একটা উদাহরণ দিই, এই যে কোনো পয়েন্টের মধ্য দিয়ে যে দুবার যাওয়া যাবে না এই ব্যাপারটাকে বোঝার জন্য। এখানে আমি করেছি কি, আমি এখান থেকে স্টার্ট করলাম, দিয়ে এখান থেকে যাচ্ছি, দিয়ে এটা দিয়ে গেলাম, এটা দিয়ে গেলাম, এটা দিয়ে গেলাম, এটা দিয়ে গিয়ে এখানে ফিরে এলাম, হয়েছে? তাহলে এখানে দেখো একই পয়েন্টের মধ্য দিয়ে দুবার রিপিট করেছি, তাহলে এটা একটা লুপ নয়, ঠিক আছে? আচ্ছা, তাহলে তিনটে কনসেপ্ট আমাদের হয়ে গেল। প্রথম কনসেপ্ট যেটা, সেই কনসেপ্টটা হচ্ছে যে কিরচপের ফার্স্ট ল, সেটা কোথায় লাগাবো? হ্যাঁ, কারো কোনো প্রবলেম আছে? মাইক্রোফোনটা অফ করতে হবে। কিরচপের ফার্স্ট ল কোথায় লাগানো হবে? সেটা হচ্ছে যে নোডে লাগাবো, ঠিক আছে? তো সূত্রটা কি? সূত্রটা হচ্ছে এরকম, ধরো কোনো একটা জায়গায় একটা নোড আছে, এখান থেকে একটা সার্কিট এলিমেন্ট মিট করেছে, এখান থেকে একটা সার্কিট এলিমেন্ট মিট করেছে, এবং এখান থেকে একটা সার্কিট এলিমেন্ট মিট করেছে। আর কি? আর এদের মধ্য দিয়ে, এটার মধ্য দিয়ে I1, এটার মধ্য দিয়ে I2, আর এটার মধ্য দিয়ে I3 কারেন্ট যাচ্ছে। তাহলে এই যে নোড পয়েন্টে আমি একটা সূত্র লাগাতে পারি। সূত্রটা কি? এই যে ফার্স্ট ল, এই ফার্স্ট লটা কি না নোডের দিকে সমস্ত তড়িৎ প্রবাহের বীজগাণিতিক যোগফল 0। ঠিক আছে? নোডের দিকে সমস্ত তড়িৎ প্রবাহের বীজগাণিতিক যোগফল 0। এখানে দুই একটা কথা বুঝতে হবে। দুই একটা কথা কি? নোডের দিকে, তাহলে নোডের দিকে যদি কোনো কারেন্ট ফ্লো করে তাহলে সেটাকে আমরা প্লাস ভি সাইন দেব, আর নোডের থেকে বিপরীত দিকে যদি কারেন্ট ফ্লো করে তাহলে সেটাকে আমরা মাইনাস ভি সাইন দেব। আর এখানে যেহেতু বলা হয়েছে বীজগাণিতিক, তার মানে এটা কি হবে? প্লাস অথবা মাইনাস সাইন ব্যবহার করা হবে। তাহলে এখানে আমি সেই কনসেপ্টটা লাগাই, I1 নোডের দিকে প্লাস সাইন, I1 প্লাস I2 নোডের দিকে I2 মাইনাস I3 নোড থেকে বাইরে বেরিয়ে যাচ্ছে, প্রবাহ মাত্রা নোড থেকে বাইরে বেরিয়ে যাচ্ছে, তাই মাইনাস সাইন দিয়েছি, মাইনাস অফ I3 ইজ ইকুয়ালস টু 0। ঠিক আছে? আচ্ছা, এটা একরকম ভাবে মনে রাখার পদ্ধতি, দুটোকেই মনে রাখতে হবে যদি প্রবলেম ফার্স্ট সলভ করতে চাই। ঠিক আছে? দ্বিতীয় কনসেপ্টটা কি? দ্বিতীয় কনসেপ্টটা যদি এই ইকুয়েশনটাকে একটু গুছিয়ে লিখি, ইকুয়েশনটা কিরকম দাঁড়াবে? ইকুয়েশনটা আমার দাঁড়াবে I1 প্লাস I2
ইজ ইকুয়ালস টু I3। এটার মানে কি? এটার মানে হচ্ছে টোটাল ইনওয়ার্ড কারেন্ট, টোটাল ইনওয়ার্ড কারেন্ট অর্থাৎ টোটাল মোট অন্তর্মুখী প্রবাহ ইজ ইকুয়ালস টু টোটাল আউটওয়ার্ড কারেন্ট, অর্থাৎ মোট বহির্মুখী প্রবাহ। তাহলে এটাকে এরকম ভাবে বলা যায়, কোনো একটা নোডে মোট অন্তর্মুখী প্রবাহ ইজ ইকুয়ালস টু মোট বহির্মুখী প্রবাহের সাথে সমান। দুটোই মনে রাখতে হবে, দুটো কনসেপ্ট। কারো কোনো প্রশ্ন আছে এখানে? কোনো নেই? আচ্ছা, এটার পেছনে কারণটা কি বা এই সূত্রটা কোথা থেকে এসেছে? এই সূত্রটা এসেছে আধানের সংরক্ষণ নীতি থেকে। আধানের সংরক্ষণ নীতি কি বলেছে? যে আধানকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না। তুমি বাস্তবটা ভেবে দেখো, ধরো তুমি একটা জলের পাইপ নিয়েছো এবং এই পাইপটাকে এরকম করে, এরকম দেখতে পাইপটা, তুমি যদি ওই পাইপের মধ্য দিয়ে জল পাঠাও, তাহলে এই জলটা নিশ্চয়ই পাইপের কোথাও স্টোর হবে না, কোথাও স্টোর হবে না। সে কি করবে? পাইপের মধ্য দিয়ে ফ্লো করে যাবে, ঠিক আছে? আর এখানে জল জল যেমন এর মধ্যে জল যেমন স্টোর হবে না, এক নাম্বার কথা। সিমিলারলি এর মধ্যে দিয়ে যেতে যেতে সেই জলটা কখনো বিলুপ্ত হবে না, অর্থাৎ হঠাৎ করে উধাও হয়ে গেল বা হঠাৎ করে এখানে নতুন করে আবার জলের সৃষ্টি হয়ে গেল, এইরকম ঘটনা হবে না। তোমরা এটা পড়েছো, তোমরা পড়েছো কি? সেটাকে বলা হয় ধারাবাহিকতার সমীকরণ, বা ইংরেজিতে বলা হয় ইকুয়েশন অফ কন্টিনিউটি। ফ্লুইড ডাইনামিক্সে ছিল, অর্থাৎ যে পরিমাণ ফ্লুইড ইনওয়ার্ড হবে সে পরিমাণ ফ্লুইডকে আউটওয়ার্ড হতে হবে, ঠিক আছে? ভেতরের দিকে যে পরিমাণ তড়িৎ প্রবাহ, ভেতরের দিকে যে পরিমাণ প্রবাহ প্রবাহিত হয়, বাইরের দিকে একই পরিমাণ প্রবাহ প্রবাহিত হয়। তাহলে এখানে কি হচ্ছে? এখানে যদি কারেন্ট বা প্রবাহ I1 হয়, এখানে যদি প্রবাহ I2 হয়, এখানে যদি প্রবাহ I3 হয়, তাহলে I1 সমান I2 প্লাস I3। সেম কনসেপ্ট আমি কারেন্টের ক্ষেত্রে বলছি। কি বলছি? এটার মধ্য দিয়ে Q1 কারেন্ট একক সময়ে যাচ্ছে, এটার মধ্য দিয়ে Q2 কারেন্ট একক সময়ে যাচ্ছে। তাহলে মোট পুরোটার মধ্যে দিয়ে কত পরিমাণ কারেন্ট যাচ্ছে? Q1 প্লাস Q2, ঠিক আছে? সেটা কত পরিমাণ? সেটা Q3 ধরে নিচ্ছি। তাহলে আমার হিসাব অনুযায়ী কি হচ্ছে? Q3 is equals to Q1 প্লাস Q2। কেন বললাম? আধানের সংরক্ষণ নীতি, অর্থাৎ আধানকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না। তাহলে এটাকে যদি টাইম দিয়ে ভাগ করি, কত সময়? আমি ধরছি এটা টি সময়ে যাচ্ছিল, টি U1 বাই টি প্লাস U2 বাই টি। তাহলে এটা অ্যান্সারটা কি দাঁড়াচ্ছে? I3 is equals to I1 প্লাস I2। তাহলে এটা কোথা থেকে জন্মিয়েছে? আধানের সংরক্ষণ নীতি থেকে। এখানে পর্যন্ত কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। নেই? ওকে, এরপর দ্বিতীয় সূত্র। দ্বিতীয় সূত্র বা সেকেন্ড ল। আগেরটা বলেছিলাম ফার্স্ট ল কোথায় অ্যাপ্লাই হয়? ফার্স্ট ল অ্যাপ্লাই হয় নোডে, যেখানে দু তিনটে সার্কিট এলিমেন্ট মিট করে। সেকেন্ড ল কোথায় অ্যাপ্লাই হয়? সেকেন্ড ল অ্যাপ্লাই হয় লুপে, হয়েছে? লুপ বা বদ্ধ বর্তনী বলা হয়, ঠিক আছে? তো লুপে কিরকম করে অ্যাপ্লাই হয়? একটা সহজ সার্কিট এঁকে ব্যাপারটাকে এক্সপ্লেন করি। এটা ধরো আমার ব্যাটারি, এর সঙ্গে আমার একটা রেজিস্ট্যান্স লাগানো আছে, এটার মধ্যে দিয়ে I1 কারেন্ট যাচ্ছে বা I কারেন্ট যাচ্ছে,
এখানে ধরো আরেকটা রেজিস্ট্যান্স লাগিয়ে দিচ্ছি, এটা ধরো R1, এটা ধরো R2। ভালো করে বুঝবে, এটা বোঝার আছে, এবং এখানে সাইন সম্বন্ধে একটু ক্লিয়ার হয়ে যাবে কনসেপ্ট, যদি খুব ভালো করে না ক্লিয়ার করতে চাও। এখানে কি বলা হয়েছে, যে কোনো বদ্ধ বর্তনী বা লুপ, এটা একটা লুপ, এখান থেকে শুরু করে আমি আবার এখানে ফিরে আসতে পারি, ফিরে আসলে এটা লুপ ফরমেশন করবে। তাহলে বলা হয়েছে কি, কোন বদ্ধ বর্তনী বরাবর বিভব পার্থক্যের মোট বীজগাণিতিক যোগফল শূন্য হবে। আবার এখানে কতগুলো কনসেপ্ট আছে, সবগুলোই বুঝতে হবে। বদ্ধ বর্তনী মানে আমি একটা জায়গা থেকে শুরু করব এবং সেই জায়গায় ফিরে আসব, আসার সময় কোনো পয়েন্টের মধ্যে দিয়ে একবারের বেশি রিপিট করব না। বিভব পার্থক্য, এটা বুঝতে হবে। আমি কি করছি, এই বদ্ধ বর্তনী বরাবর ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ, যেরকম ইচ্ছা আমি যেতে পারি। আমি সাধারণত অ্যান্টি ক্লকওয়াইজ নেই। কোনো বর্তনী বা কোনো সার্কিট যখন অ্যানালাইসিস করবে, তখন সমস্ত সার্কিটে, সমস্ত লুপে সর্বদা চেষ্টা করবে যে যে কোনো একটা দিকে, হয় ক্লকওয়াইজ নয় অ্যান্টি ক্লকওয়াইজ, দুটো দিকে যে কোনো একটা কনসেপ্ট লাগাবে। দুটোকে একসঙ্গে মিক্স আপ করবে না, তাহলে সলিউশন মিলবে না। ঠিক আছে, তো আমি এখানে সবসময় চেষ্টা করবো যে ক্লকওয়াইজ অথবা অ্যান্টি ক্লকওয়াইজ, যেটা ইচ্ছা ধরার, কোনো অসুবিধা নেই। প্রথমে বিভব পার্থক্য কথাটা বোঝাই। ঠিক আছে, বিভব পার্থক্যটাকে কিভাবে আমরা অ্যানালিসিসের মধ্যে আনবো। প্রথমে এখানে কনসিডার করে নিতে হবে যে কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ। যেমন ব্যাটারির ক্ষেত্রে আমরা অলরেডি জানি যে এটা পজিটিভ হয়, এটা নেগেটিভ হয়। এটা একটু ভালো করে বুঝবে, খুব ইম্পর্টেন্ট কথা, এখানেই সবাই ভুল করে। ঠিক আছে, তাহলে ব্যাটারির ক্ষেত্রে কি হয়, ব্যাটারির ক্ষেত্রে যখন আমি কোনো একটা সেল নিয়ে যখন কাজ করি, সেলের কোনো প্রবলেম হবে না। সেলে যেটা বড় দানা সেখানটা প্লাস সাইন, আর যেটা ছোট দানা সেখানটা মাইনাস সাইন দিয়ে দেওয়া হয়, কোনো অসুবিধা নেই। এরপর আমি আসছি রেজিস্টার। রেজিস্টারের ক্ষেত্রে বুঝতে হবে, কিরকম বুঝতে হবে, যে রেজিস্টারের মধ্য দিয়ে কারেন্ট কোন দিকে যাচ্ছে। যেমন ধরো এই যে রেজিস্টারটা আছে, এই রেজিস্টারটা, তাহলে এটার মধ্যে দিয়ে কারেন্ট কিরকম করে যাচ্ছে, এটা দিয়ে, মানে এখান থেকে যাচ্ছে এবং এখান থেকে বেরিয়ে যাচ্ছে। আচ্ছা, তোমরা ইলেকট্রোস্ট্যাটিক্সে পড়ে নিয়েছো, চার্জ সর্বদা হাই পোটেনশিয়াল থেকে লো পোটেনশিয়ালের দিকে মুভ করে। তাহলে এখানে কারেন্ট যদি এখান থেকে এখানে মুভ করে, নিশ্চয়ই এখানটায় হাই পোটেনশিয়াল, এখানটায় লো পোটেনশিয়াল হবে। ক্লিয়ার? তাহলে সেই হিসেব অনুযায়ী এই কারেন্টটা যখন এটা দিয়ে গিয়ে এটা দিয়ে গিয়ে এটা দিয়ে গিয়ে R2 এর মধ্যে দিয়ে এরকম করে যাচ্ছে, তার মানে এখান থেকে এখানে কারেন্ট যাচ্ছে, তার মানে এটা হাই পোটেনশিয়াল, এটা লো পোটেনশিয়াল। ঠিক আছে, আচ্ছা, তাহলে সেলের ক্ষেত্রে পোটেনশিয়াল ড্রপের মান কত, না এপসাইলন, তার ইএমএফ এর সঙ্গে সমান হয় তড়িৎচালক বল। আচ্ছা, রেজিস্টারের ক্ষেত্রে কি বললাম, যে কারেন্টের উপর নির্ভর করবে কোন দিকে পজিটিভ সাইন দেবো কোন দিকে নেগেটিভ সাইন দেবো। হয়েছে, আর তার ইএমএফ বিভব পার্থক্যের পরিমাণ কত, না আই ইন্টু আর। এখান পর্যন্ত সবাইকে ক্লিয়ার করতে পেরেছি? ওকে, এর পরের যে কোশ্চেনটা সেটা হচ্ছে বীজগাণিতিক যোগফল। ঠিক আছে, আবার প্লাস মাইনাসের কথা আসবে। এবার আমি কিরকম করে মুভ করছি লক্ষ্য কর, এ পয়েন্ট, বি পয়েন্ট, সি পয়েন্ট। সি পয়েন্ট দেওয়ার দরকার ছিল না, ঠিক আছে, সি আর ডি দিয়ে দিই। তাহলে আমি করছি কি, প্রথমে এ থেকে বি এর দিকে যাচ্ছি। তাহলে এ থেকে বি এর দিকে যাচ্ছি মানে কি, হাই থেকে লো পোটেনশিয়ালের দিকে যাচ্ছি। তাহলে বড় থেকে হাই থেকে লো যাচ্ছি, তাহলে পরিবর্তনটা আমরা করি কি, ছোট থেকে বড় বিয়োগ দেই। তার মানে ছোট থেকে বড় বিয়োগ দিলে কি হয়, সর্বদা নেগেটিভ সাইন আসে, তাই মাইনাস সাইন
এপসাইলন। এই যে বলেছি এপসাইলন হলো প্লাসটা বড় মাইনাসটা ছোট। তারপর আমি গিয়ে R2 এই রেজিস্ট্যান্সটার মধ্যে দিয়ে যাচ্ছি। এখানটায় কি দেখলাম, এখানটায় দেখলাম মাইনাস থেকে প্লাসের দিকে যাচ্ছে, অর্থাৎ ছোট থেকে বড়র দিকে যাচ্ছে। তার মানে কি হবে, এটা প্লাস অফ I ইন্টু R2 গেল। তারপর আবার যাচ্ছি এইদিকে যাওয়ার পর সি থেকে ডি তে যখন যাচ্ছি আবার মাইনাস থেকে প্লাস, মানে ছোট থেকে বড়, মানে বড় থেকে ছোট বিয়োগ করতে হবে, মানে প্লাস হবে প্লাস অফ I R1। আর কোথাও আছে না, নেই, আর নেই, ওই পয়েন্টে ফিরে এলাম, ইজ ইকুয়ালস টু 0। তার মানে এই যে বীজগণিতিক সাইন, যেটা বীজগণিতিক যোগফল যেটা, সেটা হচ্ছে এই প্লাস কোথায় বসাবো মাইনাস কোথায় বসাবো, এই যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলোই এসে যাচ্ছে বীজগণিতিক যোগফলের সঙ্গে। ব্যাস, এটা হলো কিরচপের দ্বিতীয় সূত্র। কিরচপস কারেন্ট ল বলা হয়, এটাকে বলা হয় কিরচপস ভোল্টেজ ল। যেহেতু এটা বিভব প্রভেদ বা ভোল্টেজের সঙ্গে জড়িত, এটাকে বলা হয় কিরচপস ভোল্টেজ ল। আর আগেরটা যেহেতু কারেন্টের সঙ্গে জড়িত, প্রবাহ মাত্রার সঙ্গে, সেটাকে আরেকটা নাম দেওয়া হয় কিরচপস কারেন্ট ল। এটা আলাদা আলাদা নামে ডাকা হয়। আচ্ছা, এখান পর্যন্ত কারো যদি কোনো প্রশ্ন থাকে বলতে পারো। নেই? ওকে, আরেকবার বাস। কোন জায়গাটা? হ্যাঁ, আমি হাত শুনতে পাইনি। হুম, শুনতে পাইনি অনেক জায়গায়। রেকর্ডিং করে দেওয়া হচ্ছে, পাঠিয়ে দেওয়া হবে। আমি আরেকবার বলে দিচ্ছি তাও। সেটা হচ্ছে যে খুব স্পিডে বলবো। এখানে বলা হয়েছে বদ্ধ বর্তনী, প্রথমে একটা লুপ কনসিডার করতে হবে। লুপটা বলেছিলাম যে যেখান থেকে শুরু করব সেখান থেকে গিয়ে আমরা সাধারণত এরকম করে কনসিডার করে নিই, যেখান থেকে শুরু করব সেই বিন্দুতে আবার ফিরে আসবে, যে এখান থেকে শুরু করে আবার আমি এই বিন্দুতে ফিরে আসছি, এই যে এই বিন্দুতে। কিন্তু কোনো পয়েন্টের মধ্যে দিয়ে একের বেশি রিপিট করব না। হলো, তাহলে প্রথমে লুপ হয়ে গেল। এরপর কি বিভব পার্থক্য। বিভব পার্থক্য করার সময় আমাকে সাইন কনসিডার করে নিতে হবে প্রথমে। সেলের জন্য যেখানে বড় প্লেট থাকে সেখানে পজিটিভ, যেখানে ছোট প্লেট থাকে সেখানে নেগেটিভ। আচ্ছা, রেজিস্টারের জন্য প্লাস মাইনাস সাইন কি করে বসাবো? রেজিস্টারের জন্য প্লাস মাইনাস সাইন বসাবো, ওর মধ্য দিয়ে কারেন্ট যাচ্ছে কিরকম সেদিকে দেখবো। ওর মধ্য দিয়ে কারেন্ট যদি যেই দিকে যাবে, তাহলে যেখান থেকে যেই দিকে যাবে, এখান থেকে এই দিকে যাচ্ছে, তাহলে যেখান থেকে যাচ্ছে সেটা পজিটিভ, আর যেখানে যাচ্ছে সেটা নেগেটিভ। আমরা জানি সবসময় চার্জ বা আধান উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে যায়। তাহলে আমার দ্বিতীয় কাজ হয়ে গেল এখানে প্লাস মাইনাস দিয়ে দেওয়া। প্রথম স্টেপ বদ্ধ বর্তনী, দ্বিতীয় স্টেপ প্লাস মাইনাস কনসিডার করা, তৃতীয় স্টেপ হচ্ছে যে এদের মধ্যে বিভব পার্থক্যের পরিমাণ কত হবে না, সেলের ক্ষেত্রে ইএমএফ এর পরিমাণ এপসাইলন, আর রেজিস্টারের ক্ষেত্রে আই ইন্টু আর দিয়ে যদি গুণ করি সেটা হয়ে যাবে বিভব পার্থক্যের মান। ঠিক আছে, তাহলে বিভব পার্থক্য বের করে নিলাম। তৃতীয় নাম্বার হচ্ছে যে বীজগাণিতিক যোগফল। এইবার এটা করার জন্য আমাকে এই লুপ বরাবর হাঁটতে হবে। ঠিক আছে, আমি এরকম করে হাঁটবো। তাহলে প্রথমে এ থেকে বি তে যাওয়ার সময় কি করলাম, ব্যাটারি পেলাম। ব্যাটারিতে দেখো, ব্যাটারিতে যখন মুভ করছি তখন কি পাচ্ছি না, ব্যাটারিতে পাচ্ছি উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে যাচ্ছি, উচ্চ বিভব থেকে নিম্ন বিভব। তাহলে আমরা বিভব পার্থক্য মানে কি, অন্তিম মাইনাস প্রাথমিক, মানে ছোট থেকে বড় যদি বিয়োগ দিই তারপরে কি সাইন আসবে, নেগেটিভ সাইন, তাই নেগেটিভ বসিয়েছি। তারপর বিভব পার্থক্যের মানটা বসিয়ে দিয়েছি, ইএমএফ এর সঙ্গে সমান করে দিলাম। তারপর আবার কি করলাম, রেজিস্ট্যান্সে যাচ্ছি। রেজিস্ট্যান্সে কি অলরেডি বসিয়ে দিয়েছিলাম, এখানে মাইনাস সাইন, এখানে প্লাস সাইন। তার মানে এটা কি হচ্ছে না, আমি ছোট থেকে বড়তে যাচ্ছি, তার মানে এটা প্লাস সাইন হবে। ঠিক আছে, তাহলে বড় থেকে ছোটতে গেলে মাইনাস সাইন, ছোট থেকে বড়তে গেলে প্লাস সাইন। তাহলে প্লাস বিভব পার্থক্য আই ইন্টু আর, এখানে হয়ে যাবে আই ইন্টু R2। তারপর আবার যাচ্ছি, এখানে যখন গেলাম তখন এখান থেকে কি দেখলাম, মাইনাস থেকে প্লাস, মানে ছোট থেকে বড়তে যাচ্ছে, তাহলে কি হলো আবার প্লাস সাইন, আই ইন্টু R1 ইকুয়ালস টু কি হলো 0 টোটাল। তাহলে বীজগাণিতিক মানে কি, এই যে প্লাস মাইনাস সাইন বসানোটাকে, এটাকে বলা হয় বীজগাণিতিক যোগফল। ইকুয়ালস টু কি হলো না 0 দাঁড়ালো। ক্লিয়ার করতে পারলাম? ঠিক আছে। আচ্ছা, এরপর এগোবো না এটাই থাকবে এখান পর্যন্ত? আচ্ছা, কেউ যদি অ্যাডভান্সে বুঝতে চাও
সেটা হচ্ছে এটা কোথা থেকে এসেছে, আগেরটা যেমন আধানের সংরক্ষণ সূত্র থেকে এসেছে, এটা কোথা থেকে এসেছে, এটা এসেছে তোমার একটা বলা হয়েছিল, কনসেপ্টটা কি না, তড়িৎ ক্ষেত্র সংরক্ষী। তড়িৎ ক্ষেত্র সংরক্ষী ক্ষেত্র মানে সংরক্ষী মানে কনজারভেটিভ ফিল্ড বা সংরক্ষী ক্ষেত্র। সংরক্ষী ক্ষেত্র মানে কি, একটা বিন্দু থেকে শুরু করে ওই বিন্দুতে তুমি যদি ফিরে আসো একক আধানকে নিয়ে একটা বিন্দু থেকে যাত্রা শুরু করে ওই বিন্দুতে যদি ফিরে আসো, মোট কৃতকার্যের পরিমাণ কত না 0 হয়েছে। তাহলে এই কনসেপ্টটাকে এখানে লাগানো হয়েছে, এই কনসেপ্টটা মেন কনসেপ্ট। আর এর সঙ্গে একটা ম্যাথমেটিক্যাল কনসেপ্ট আছে। ম্যাথমেটিক্যাল কনসেপ্ট কি না, ডেফিনিট ইন্টিগ্রেশনের 2 অথবা 3 নাম্বার ইকুয়েশন একটা আছে। ইকুয়েশনটা কি, এ থেকে সি বিন্দু, ধরো এখানে একটা কনসেপ্ট আছে এরকম একটা এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু, আমি ইন্টিগ্রেশন করছি এ থেকে সি বিন্দু থেকে, তার মানে এখান থেকে এখান পর্যন্ত, ইজ ইকুয়ালস টু, এটাকে দুভাগে ভাগ করা যায়, এ থেকে বি প্লাস ইন্টিগ্রেশন সাইন বি থেকে সি। ঠিক আছে, তো এই কনসেপ্টটা, এইটা 1 নাম্বার কনসেপ্ট, আর দ্বিতীয় নাম্বার হচ্ছে ম্যাথমেটিক্সের এই কনসেপ্ট। এই দুটো কনসেপ্টকে কাজে লাগিয়ে এই যে তোমার আগের যে সূত্রটা আছে এই সূত্রটা এসেছে। ঠিক আছে, আপাতত এইটুকু জেনে রাখো যে তড়িৎ ক্ষেত্র একটা সংরক্ষী সংস্থা বা কোনো একটা বিন্দু থেকে শুরু করে ওই বিন্দুতে যাতে কৃতকার্যের পরিমাণ 0 হয়, এইটুকু মনে রেখে এই কনসেপ্ট লাগালে 1 নম্বরের প্রবলেমে তুমি অ্যান্সার পেয়ে যাবে। ওখানে 1 নম্বরের কোশ্চেন আছে যে কোন সূত্রের উপর নির্ভর করে দ্বিতীয় সূত্র এসেছে। তো এটা হচ্ছে মেন কনসেপ্ট। তার কোনো প্রশ্ন থাকলে বলো, এরপর বলো যে পরেরটা এগোবো না এখান পর্যন্ত পড়া থাকবে। স্যার এগোন। সবাই বলছো? ওকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এরপর স্যার এগিয়ে আমরা এরপর যত কিছু প্রবলেম করব বেশিরভাগ প্রবলেম অ্যাটেম্প করার চেষ্টা করব কিরচফস লকে কাজে লাগিয়ে। কিরচফস কারেন্ট ল এন্ড কিরচফস ভোল্টেজ ল, এই দুটো কনসেপ্টকে কাজে লাগিয়ে আমরা মুভ করার চেষ্টা করব। তো আগের দিন আমরা পড়ে নিয়েছি কম্বিনেশন অফ রেজিস্টার, প্যারালাল কম্বিনেশন এন্ড সিরিজ কম্বিনেশন। ঠিক আছে, অর্থাৎ শ্রেণী সমবায় আর সমান্তরাল সমবায় পড়ে নিয়েছি রোধের। আচ্ছা, কোষ সম্বন্ধে আমরা কিছু পড়িনি, কোষের সমবায়। এরপর আমরা আসছি কি, কোষের সমবায়, কম্বিনেশন অফ সেল। কোষের সমবায় অর্থাৎ কোষের ওই একই জিনিস আগের মতোই, সমান্তরাল সমবায় আর শ্রেণী সমবায় এই দুটো আছে। এই দুটো সূত্র, যে দুটো সূত্র আছে এই দুটো সূত্র প্রমাণ করার জন্য আমরা অনেকভাবে প্রমাণ করা যায়, মেনলি কিরচফের সূত্রের কাজে লাগিয়ে করব, কারণ এক তীরে দুই শিকার করব। অর্থাৎ তোমাকে বলা হয় যে কোষের সমবায় প্রমাণ করো, অথবা বলা হয় কোষের সমবায় কিরচফের সূত্রের সাহায্যে প্রমাণ করো। তো যখন তোমাকে প্রমাণ করো বলবে তখন তুমি কিরচফের সূত্র লাগিয়ে আরামসে পেরিয়ে যেতে পারো, কোনো প্রবলেম নেই। ওই জন্য আমরা কিরচফের সূত্রের কাজে লাগাবো। আর কি কিরচফের সূত্রের কনসেপ্টটা আমাদের কাছে কতটা ক্লিয়ার সেটা আমরা জেনে নেব। তার আগে সেল সম্বন্ধে দুই একটা কথা বলে দেই। সেল বা কোষ, প্রথম প্রশ্ন হচ্ছে যে আমরা দুটো কথা বলেছিলাম, একটা হচ্ছে আইডিয়াল সেল, একটা হচ্ছে রিয়েল সেল। আচ্ছা, তার আগে অনেকের দুটো টিচার আছে, ঠিক আছে, দুটো বা তিনটে এরকম টিচার আছে, ঠিক আছে।
এখানে যে কিরচপের কারেন্ট ল বা কিরচপের ভোল্টেজ ল আমি যেরকম ভাবে পড়িয়েছি, এটা অনেকের কনসেপ্টের সাথে মানে অনেকের মেকানিজম মানে বিভিন্ন জন তো বিভিন্ন ভাবে শেখায়, তো তার শেখানোর পদ্ধতির উপর নির্ভর করে যায়। তাই আমি বলবো যেই স্যারের পদ্ধতি তোমাকে সোজা লাগবে তুমি সেই স্যারকে অনুসরণ করবে, ঠিক আছে? দু নৌকায় পা দিয়ে যেও না, তাহলে পুরোপুরি অন্ধকার দেখবে। যদি আমারটা মনে হয় যদি ওনারটা মনে হয় তোমাকে সোজা বলে মনে হচ্ছে যে ওনার কনসেপ্টটাকে ব্যবহার করে তুমি সোজাভাবে প্রবলেম সলিউশন করতে পারছো, তাহলে ওনারটা ব্যবহার করবে, যার যেটা ইচ্ছা। কিন্তু দুজনের একসঙ্গে নিয়ে হাঁটতে যেও না, তাহলে আমি বলবো কিছুই হবে না, ঠিক আছে? আচ্ছা, এবার আমি আসি এখানে আইডিয়াল সেল আর রিয়েল সেল, আদর্শ কোষ আর বাস্তব কোষ। আদর্শ কোষের ক্ষেত্রে আমি বলেছিলাম যে তার কোনো অভ্যন্তরীণ রোধ বা ইন্টারনাল রেজিস্ট্যান্স থাকে না, আর বাস্তব কোষ তার অভ্যন্তরীণ রোধ বা ইন্টারনাল রেজিস্ট্যান্স একটা থাকে। সাধারণত আমি এটা বক্সের মধ্যে করি, অনেক ক্ষেত্রে বক্সটাকে অ্যাভয়েড করি। আবার কি অনেক ক্ষেত্রে বইয়ে কিরকম থাকে, এরকম লেখা থাকে, কিছু দেওয়া থাকে না, আর এখানে বলে দেওয়া থাকে তার এপসাইলনের মান আর কমা দিয়ে আর লেখা থাকে। তাহলে এরকম লেখা আছে মানে কি এই সেলটা হচ্ছে যে তোমার রিয়েল সেল বা বাস্তব কোষ। এখান পর্যন্ত সবাইকার ক্লিয়ার? তাহলে এটাকে আমরা স্মল আর দিয়ে লিখি, আর এটাকে বইয়ে তোমাদের ই দিয়ে লিখে, আমি সাধারণত এপসাইলন ব্যবহার করি যেহেতু বইয়ে ব্যবহার করছে, তাই আমি ই দিয়ে ব্যবহার করছি। তাহলে ই এবং আর, ঠিক আছে? তাহলে প্রথমে কোষের শ্রেণী সমবায়ে আসি। আমি সমস্ত কিছু বাস্তব কোষ নিয়ে কাজ করব। তাহলে প্রথমে হচ্ছে দুটো কোষ নিয়ে আমি প্রথমে কাজ করি। প্রথমে একটা কোষ, এটা E1, এটা R1। কোষের শ্রেণী সমবায়ের সংজ্ঞাটা ছিল এরকম ভাবে যে একটার পর একটা প্রান্তের সঙ্গে অন্যটার অপর প্রান্ত যুক্ত থাকবে। তাহলে এটা E2 আর এটা R2, ঠিক আছে? এরপর আমি কি আসছি, এরপর এর সাথে আমি একটা এক্সটার্নাল রেজিস্ট্যান্স যোগ করে দিচ্ছি। এক্সটার্নাল রেজিস্ট্যান্স কি? এটা R। আচ্ছা, ইকুইভ্যালেন্ট কথাটা আসে সমবায় যখন আসে, ইকুইভ্যালেন্ট মানে সমতুল্য। সমতুল্য মানে এই দুটো কম্বিনেশনের পরিবর্তে আমি পুরো ব্যবস্থাটাকে একটা সেল দিয়ে সাবস্টিটিউট করতে পারি, একটা সেল তার ইন্টারনাল রেজিস্ট্যান্স। সেই ইকুইভ্যালেন্ট পরিমাণটা কতটা হবে, সেই ইকুইভ্যালেন্ট পরিমাণটা আমি ধরছি ই, আর ইন্টারনাল রেজিস্ট্যান্সের ইকুইভ্যালেন্ট হচ্ছে আর। তাহলে এইটা হয়ে গেল এর ইকুইভ্যালেন্ট সার্কিট। তার মানে কি, এটা এ পয়েন্ট আর বি পয়েন্ট, এই দুটোর মধ্যে বিভব পার্থক্য এবং কারেন্টের যে কার্ভ হবে, সিমিলারলি এখানেও এ পয়েন্ট আর বি পয়েন্ট বা এ ড্যাশ পয়েন্ট বি ড্যাশ পয়েন্ট, এই দুটো পয়েন্টের মধ্যে বিভব পার্থক্য এবং তড়িৎ প্রবাহ মাত্রার যে লেখচিত্রটা হবে সেটা একই হবে। বুঝতে পারলাম এখান পর্যন্ত? তাহলে আমি করছি কি, প্রথম সার্কিটটাতে আসি। প্রথম সার্কিটটাতে আমি কি করব, কিরচপের প্রথমে সূত্র ব্যবহার করব। তাহলে আমি প্রথমে ধরে নিচ্ছি এর মধ্য দিয়ে আই তড়িৎ প্রবাহ যায়। তাহলে আমি করব কি, আমি অ্যান্টি ক্লকওয়াইজ মুভ করব, এই ভুল বললাম, আমি ক্লকওয়াইজ মুভ করব। এখান থেকে শুরু করছি, এখান থেকে আমি এই যে বিন্দুটা, এই বিন্দু থেকে শুরু করছি। তার আগে প্লাস মাইনাস সাইনটা একটু দিয়ে দেই। প্লাস মাইনাস সাইন কি হবে, এটা ব্যাটারির ক্ষেত্রে এটা প্লাস, এটা মাইনাস। আচ্ছা, এই কারেন্টটা যেহেতু এরকম করে যাচ্ছে, এই কারেন্টটা দিয়ে গিয়ে এখানে এরকম করে যাবে, এখানে এরকম করে যাবে, তো কারেন্টটা যেখানে যাবে সেটা প্লাস, আর যেই দিকে যাবে সেটা হচ্ছে মাইনাস। সিমিলারলি সেল, এটা প্লাস এটা মাইনাস, আর রেজিস্টারের ক্ষেত্রে কি হবে, এটা প্লাস হবে এটা মাইনাস হবে। সিমিলারলি এখানে কারেন্টটা এরকম করে যাচ্ছে, এটা প্লাস এটা মাইনাস। বুঝতে পেরেছো সবাই?
এরপর আমি সূত্রটাকে আসি। সূত্রটা কি, এখান থেকে স্টার্ট করছি। তাহলে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে গেছি মানে মাইনাস, হাই থেকে লোতে গেলেই মাইনাস সাইন দিয়ে দেবো ই। তারপর ছোট থেকে বড় মানে নিম্ন থেকে উচ্চ থেকে গেছি মানে লো থেকে হাইয়ে গেছি মানে প্লাস সাইন, প্লাস পোটেনশিয়াল ড্রপ কত না আই ইন্টু আর ওয়ান। তারপর আবার এখানটায় উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে গেছি মানে মাইনাস, তাহলে মাইনাস অফ, এটা ই ওয়ান ধরে নেই, এটা ই টু ধরে নেই। তারপর আবার এই জায়গাটা কি আছে, মাইনাস থেকে প্লাস মানে লো থেকে হাই যাচ্ছি তার মানে প্লাস আই ইন্টু আর টু। তারপর এই জায়গাটায় আবার লো থেকে হাই যাচ্ছি মানে পজিটিভ, পজিটিভ আই ইন্টু আর ইজিক্যালস কত হলো 0। ঠিক আছে, তাহলে এটা লাগালাম কিরচফস ভোল্টেজ ল, কিরচফস ভোল্টেজ ল, কিরচফের ভোল্টেজ সূত্র। এখান থেকে আমি আই কে কমন নিয়ে নিচ্ছি, বলতে পারি আই ইন্টু আর ওয়ান প্লাস আর টু প্লাস আর ইজিক্যালস টু ই ওয়ান ই টু কে ডান দিকে নিয়ে চলে যাচ্ছি, ই ওয়ান প্লাস ই টু। তাহলে এখান থেকে কি দাঁড়াচ্ছে, আই ইজিক্যালস টু ই ওয়ান প্লাস ই টু বাই আর প্লাস আর ওয়ান প্লাস আর টু হয়েছে। তাহলে এটা কোন সূত্রের ক্ষেত্রে লাগিয়েছি, এটার ক্ষেত্রে লাগিয়েছি। এরপর আমরা কি করব, এরপর আমরা এটার ক্ষেত্রে লাগাবো। ঠিক, তাহলে এটার ক্ষেত্রেও একই, আমি এরকম করে মুভ করছি, প্লাস মাইনাস কারেন্ট কিরকম যাচ্ছে এরকম যাচ্ছে, তাহলে সেই অনুযায়ী কারেন্ট এরকম যদি যায় এটা প্লাস এটা মাইনাস, এখানে কারেন্ট এরকম যাচ্ছে এটা প্লাস এটা মাইনাস। যে প্রবেশ করলে প্লাস আর বেরোলে মাইনাস, রেজিস্টারের মধ্যে প্রবেশ করলে প্লাস আর রেজিস্টার থেকে যদি বেরিয়ে যায় কারেন্ট যেই দিকে বেরোবে সেটা হচ্ছে মাইনাস। এরপর আমি এখান থেকে শুরু করছি, তাহলে এটা প্লাস থেকে মাইনাসে যাচ্ছি মানে মাইনাস ই, তারপর মাইনাস থেকে প্লাসে যাচ্ছি মানে প্লাস আই ইন্টু আর, তারপর একই জিনিস মাইনাস থেকে প্লাসে যাচ্ছি তার মানে এটা কি হবে প্লাস আই ইন্টু আর ইজিক্যালস টু 0, এখানে ফিরে এসেছি। তাহলে এখান থেকে কি দাঁড়াচ্ছে, আই ইজিক্যালস টু দাঁড়াচ্ছে এটা ইজিক্যালস টু এটাকে ডান দিকে নিয়ে আসছে, তাহলে আই সমান কি হলো ই বাই আর প্লাস আর। তাহলে এটা একটা ইকুয়েশন পেয়েছি কোনটা থেকে, এই দ্বিতীয় নাম্বার সার্কিটটা থেকে। এটা কোথা থেকে পেয়েছি, এটা 1 নাম্বার সার্কিট থেকে পেয়েছি। তাহলে আমি কি বললাম, সমতুল্যের সংজ্ঞা, সমতুল্যের সংজ্ঞা হচ্ছে যে বিভব পার্থক্য বা এর এগেইনস্টে বিভব পার্থক্য এবং প্রবাহ মাত্রা সেম হবে, প্রবাহ মাত্রা সেম হবে। তার মানে এই প্রবাহ মাত্রা আর এই প্রবাহ মাত্রা যদি সেম হতে হয় তার মানে লবকে লবের সঙ্গে হরকে হরের সঙ্গে সমান হতে হবে। তার মানে এই ইকুয়েশনটাকে যদি কম্পেয়ার করি, কম্পেয়ার করে আমি কি বলতে পারি, ইকুয়েশনটা কম্পেয়ার করে আমি এটা বলতে পারি, সেটা হচ্ছে ই ইজ ইকুয়ালস টু, এই যে ই ইজ ইকুয়ালস টু ই ওয়ান প্লাস ই টু, আর কি নিচেরটা এটা, তার মানে কি হবে আর আর কেটে যাবে, তাহলে আর ইজ ইকুয়ালস টু আর ওয়ান প্লাস আর টু। তাহলে কি দাঁড়ালো, এখানে যে ইকুইভ্যালেন্ট ইএমএফটা হবে সেটা হচ্ছে এই দুটো ইএমএফ এর সরাসরি যোগফল, সরাসরি যোগফল মানে বীজগাণিতিক যোগফল। আর যে রেজিস্ট্যান্সটা হবে সেই রেজিস্ট্যান্সটা হচ্ছে যে এখানে যে রোধগুলো আছে এই রোধটা আর এই রোধটা তার শ্রেণী সমবায়ের যে সূত্র সেই সূত্রে কাজে লাগাতে হবে। তাহলে শ্রেণী সমবায়ের ইকুইভ্যালেন্ট ইএমএফ এবং ইকুইভ্যালেন্ট ইন্টারনাল রেজিস্ট্যান্স, সমতুল্য রোধ এবং সমতুল্য তড়িৎচালক বলের পরিমাণ নির্ণয় করতে এই ইকুয়েশনটাকে আমরা কাজে লাগাই। এখান পর্যন্ত কারো কোনো প্রবলেম থাকলে বলো। নেই, ওকে। এইগুলো হচ্ছে পরীক্ষা প্রমাণ আসে, এগুলো সব পরীক্ষায় প্রমাণ আসে, 3 নম্বরের প্রশ্ন অথবা 4 নম্বরের প্রশ্ন করে।
এরপর যেটায় আসবো সেটা হচ্ছে সমান্তরাল সমবায়। সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে কি আসছে? সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে এটা অভ্যন্তরীণ রোধ, এটা অন্য একটা সেল, এটা তার অভ্যন্তরীণ রোধ, এই পুরো ব্যবস্থাটাকে একটা বাহ্যিক রোধের সাথে যুক্ত করে দিয়েছে। এখানে প্রবাহ মাত্রা এরকম করে আসছে, এই প্রবাহ মাত্রাটা ধরছি আই। আচ্ছা, এই জায়গাটায় আমি একটু কিরচপের সূত্র লাগাবো। কিরচপের সূত্র কি বলেছে? টোটাল ইনওয়ার্ড কারেন্ট সমান টোটাল আউটওয়ার্ড কারেন্ট, টোটাল অন্তর্মুখী প্রবাহ সমান টোটাল বহির্মুখী প্রবাহ। মানে এখানে যদি I1 হয়, এটা যদি I2 হয়, তাহলে কিরচপের সূত্র অনুসারে I is equals to I1 plus I2। ঠিক আছে? আচ্ছা, এবার এটাকে আমি অন্যভাবে বলতে পারি I2 সমান I minus I1। কারো প্রশ্ন আছে? নেই? ঠিক আছে, আমি ভ্যারিয়েবলের সংখ্যা কমানোর জন্য এখানে একটা ট্রিক্স ব্যবহার করব। ট্রিক্সটা কি? এই I2 টা না লিখে এটাকে আমি ব্যবহার করব I minus I1। তাহলে করলে কি হবে? আমার এখানে দুটো আননোন রইলো। আগে ছিল তিনটে আননোন, এখন কিরচপস কারেন্ট লটাকে সরাসরি ব্যবহার করে আমি এখানে দুটো আননোনে কনসেপ্টে চেঞ্জ করলাম, দুটো আননোন চেঞ্জ করলাম। এখানে বললাম না, কারো কোনো প্রশ্ন নেই? এরপর আমি স্যার একটু আরেকবার হ্যাঁ, এখানে আমি করেছি কি, কিরচপস কারেন্ট ল লাগিয়েছি। I2 is equals to কি দাঁড়িয়েছে? I minus I1। এখানে I2 টা ধরেছিলাম এই জায়গাটায়, সেই I2 টাকে আমি না ধরে I minus I1 ব্যবহার করেছি। কেন করেছি? কারণ যদি I2 ব্যবহার করতাম, I1 I2 I3 তিনটে আননোন হয়ে গিয়েছিল। আমি এখন কি করছি, I1 আর I এই দুটোকে লাগাচ্ছি, তার মানে সেই আননোনটা কি হয়েছে, দুটো হয়ে গেছে। মানে প্রবলেমটা আমার একটু ইজি হয়ে যাবে, আর কিছু না। ঠিক আছে? আচ্ছা, এর ইকুইভ্যালেন্ট সার্কিট যদি আঁকি, সেই সার্কিটটা দেখতে কিরকম হবে? এটা হবে এরকম। ইকুইভ্যালেন্ট ইএমএফ ই, ইকুইভ্যালেন্ট ইন্টারনাল রেজিস্ট্যান্স আর, এটা বাহ্যিক রেজিস্ট্যান্স, এটা ক্যাপিটাল আর ছিল, সেই ক্যাপিটাল আরটা এখানে লাগানো আছে। এর মধ্য দিয়ে যে কারেন্টটা যাচ্ছে সেটা হচ্ছে আই। এই কারেন্ট সেম। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে ইকুইভ্যালেন্ট সার্কিট। এখান পর্যন্ত যদি কারো কোনো প্রশ্ন নেই? ওকে, এইবার আমি কিরচপস ভোল্টেজ ল লাগাবো। কিরচপস ভোল্টেজ ল আমি কোথায় লাগাচ্ছি একটু ভালো করে লক্ষ্য করবে। কিরচপস ভোল্টেজ ল লাগাচ্ছি আমি এরকম একটা জায়গায়, এই লুপটাতে লাগাবো। এই যে এ বি সি ডি, তাহলে এ বি সি ডি এ, এই লুপে এখান থেকে যাব, এই লুপটা দিয়ে যাব, এটা দিয়ে যাব, এটা দিয়ে গিয়ে এই 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 লুপে ফিরে আসবো। ঠিক আছে? আমি আবার দেখাচ্ছি অন্য কালি দিয়ে। সেটা হচ্ছে যে এখান থেকে স্টার্ট করে এরকম করে গিয়ে, এটা দিয়ে গিয়ে, এটা দিয়ে এখানটা ফিরে আসবে। ঠিক আছে? এটা তো তার আগে আমি সাইনটা একটু বসিয়ে নেই। এখানে প্লাস হবে, এখানে মাইনাস হবে। আচ্ছা, এই কারেন্টটা কি করছে? এখানে ঢুকছে, তার মানে এটা পজিটিভ, এটা নেগেটিভ। এই কারেন্টটাও এখানে ঢুকছে, মানে এটা পজিটিভ, এটা নেগেটিভ। আর এখানে এটা পজিটিভ, এটা নেগেটিভ। এই কারেন্টটা এরকম করে যাচ্ছে, তার মানে এটা পজিটিভ, এটা নেগেটিভ। ঠিক আছে? তাহলে আমি ওই লুপে লাগাই, স্টার্ট করছি। এ থেকে বি তে যাচ্ছি, এ থেকে বি, ওইটা নাম টাম দেওয়া হয়নি। এটা E1, এটা R1, এটা E2, এই জায়গাটা এটা E2,
এটা R2, এটা ক্যাপিটাল আর যেমন আছে। তাহলে আমি এ থেকে বি তে যদি যাই, তাহলে প্রথমে হচ্ছে যে হাই থেকে লোতে যাচ্ছি E1 এর ক্ষেত্রে, তাহলে মাইনাস অফ E1। তারপর দেখো লো থেকে হাই যাচ্ছি, তার মানে প্লাস অফ I1 ইন্টু R1। তারপর বি থেকে সি কিছু নেই, সি থেকে ডি আছে কত না, লো থেকে হাই যাচ্ছে মানে পজিটিভ I ইন্টু R ইজ ইকুয়ালস টু 0। এখানে যদি কারো কোনো প্রশ্ন থাকে? নেই? আচ্ছা, এটা একটা লুপ। আরেকটা লুপ কি? আরেকটা লুপ হচ্ছে যে এই যে নিচের যে লুপটা আছে, এটা ধরে নাও এক্স ওয়াই, তার মানে এক্স ওয়াই বি সি ডি এক্স, এই যে লুপ। মানে আমি এখান থেকে আমি দেখাচ্ছি, এখান থেকে শুরু করব, এটা দিক দিয়ে যাব, এটা দিয়ে গিয়ে এটা দিয়ে গিয়ে এটা দিয়ে গিয়ে আবার এই জায়গায় ফিরে আসবো। ঠিক আছে, ওকে, শুরু করি। এক্স থেকে ওয়াই এ যাচ্ছি। এক্স থেকে ওয়াই মানে কি, এখানটায় E2 এর জায়গায় কি হচ্ছে, হাই থেকে লোতে যাচ্ছে মানে মাইনাস অফ E2 প্লাস, তারপর রেজিস্ট্যান্স R2 তে লো থেকে হাই যাচ্ছে মানে প্লাস I মাইনাস I1 ইন্টু R2 প্লাস, এবার সি থেকে ডি তে যাচ্ছি, এখানে আর কিছু নেই, বি থেকে সি তে, সি থেকে ডি তে আছে রেজিস্ট্যান্স, তাহলে লো থেকে হাই যাচ্ছি বাই প্লাস সাইন প্লাস I ইন্টু R ইজ ইকুয়ালস টু 0। দেখো এখানে কারো কোনো প্রশ্ন আছে? এটাকে নাম দিয়ে দেই, এটাকে নাম দিয়ে দিই 1 নাম্বার, এটাকে নাম দিয়ে দিই 2 নাম্বার। এই যে, আচ্ছা আমি করব কি, 1 নাম্বার সমীকরণকে R2 দিয়ে গুণ করব, 1 নাম্বার সমীকরণকে R2 আর 2 নাম্বার সমীকরণকে R1 দিয়ে গুণ করব। গুণ করে কি অ্যান্সারটা পাচ্ছি একটু দেখে নেই, মাইনাস E1 R2 প্লাস অফ I1 R1 R2 প্লাস অফ I R R2 ইজ ইকুয়ালস টু 0। আর এখানে দাঁড়াচ্ছে মাইনাস অফ E2 R1 প্লাস অফ, ভেঙে নিচ্ছি ওটাকে, I R2 R1 মাইনাস অফ I1 R2 R1 প্লাস অফ I R R1 ইজ ইকুয়ালস টু 0। কারো কোনো প্রশ্ন নেই? এরপর আমি করছি কি, এটাকে যোগ করে দিচ্ছি, যোগ করে দিলে আমার কি দাঁড়াচ্ছে, যোগ করে দিলে আমার দাঁড়াচ্ছে মাইনাস কমন নিচ্ছি E1 R2 প্লাস E2 R1 প্লাস I, এবার দেখো এটা আর এটা কেটে গেল, ঠিক আছে। এবার বাদ বাকি দেখো সব ক্যাপিটাল I একটা করে আছে, এই যে ক্যাপিটাল I ক্যাপিটাল I ক্যাপিটাল I কমন নিয়ে নিয়েছি, নিয়ে আমি করলাম কি, এখানটা দেখো এখানটায় ক্যাপিটাল R আছে, এখানটায় ক্যাপিটাল R আছে, এই আটটাকে যদি এক জায়গায় কমন নেই তাহলে আমার অ্যান্সার কি দাঁড়াচ্ছে, R1 প্লাস R2, ঠিক আছে। আর এখানে এটাকে বসাচ্ছি R1 R2 ডবল ব্র্যাকেট ইজ ইকুয়ালস টু 0। নেই কারো কোনো প্রশ্ন? তাহলে এখান থেকে আমি I এর মান বলে দিই, I ইজ ইকুয়ালস টু কি দাঁড়াচ্ছে, E1 R2 প্লাস E2 R1 বাই R ইন্টু R1 প্লাস R2 প্লাস R1 R2। এর পরের স্টেপ কি, উভয় পক্ষকে R1 R2 দিয়ে ভাগ করে নিচ্ছি। তাহলে এটাকে যদি R1 R2 দিয়ে ভাগ করি তাহলে এটা কি দাঁড়াচ্ছে, E1 বাই R1 প্লাস এটা কি দাঁড়াবে, E2 বাই R2, উভয় পক্ষ মানে লব এবং হর দুজনকেই R1 R2 দিয়ে ভাগ করে দিচ্ছি, R1 গুণিতক R2 দিয়ে ভাগ করছি। তাহলে এটা কি দাঁড়াবে, এটা দাঁড়াবে
এটা হয়ে যাবে তোমার 1, তাহলে 1 প্লাস এটা হয়ে যাবে এরকম r ইন্টু 1/r1 প্লাস 1/r2। এখান পর্যন্ত কারো যদি কোনো প্রশ্ন থাকে। নেই? বাহ, আমাকে এবার একটু মুছতে হবে, নাহলে আমি করতে পারবো না। এই জায়গাটা একটু মুছে নিচ্ছি। আমি এবার এই সার্কিটটা ব্যবহার করব এখানটায়। এখানটায় কিরচফস কারেন্ট ল, কিরচফ যদি ভোল্টেজ ল লাগাই, এখানে প্লাস এখানে মাইনাস, আগে সাইন দিয়ে নেই। এই কারেন্টটা এখান দিয়ে যাচ্ছে, মানে এটা প্লাস এটা মাইনাস। এই কারেন্টটা যেহেতু এরকম করে যাচ্ছে, এটা প্লাস এটা মাইনাস। এখান থেকে মুভ করছি, তাহলে প্রথমে হচ্ছে যে উচ্চ থেকে নিম্ন বিভব মাইনাস অফ ই প্লাস অফ আই ইন্টু আর প্লাস অফ আই ইন্টু আর ইজ ইকুয়ালস টু 0। তার মানে এখানে যদি আই কমন নেই, তাহলে আই ইজ ইকুয়ালস টু কি দাঁড়াচ্ছে, ই বাই আর প্লাস আর। আচ্ছা, এবার আমি করবো কি, উভয় পক্ষকে আর দিয়ে ভাগ করে দেবো। তাহলে উভয় পক্ষকে যদি আর দিয়ে ভাগ করে দিই, এটা দাঁড়াবে ই বাই আর সমান 1 প্লাস আর বাই আর, স্মল আর দিয়ে ভাগ করেছি উভয় পক্ষকে, হলো। এইবার এই ইকুয়েশন, এটা 3 নাম্বার ইকুয়েশন, এটা ধরো 4 নাম্বার ইকুয়েশন। 3 নাম্বার আর 4 নাম্বার যদি কম্পেয়ার করি, তাহলে আই আই পরস্পর সমান হবে। আর যদি আই আই পরস্পর সমান হতে হয়, তাহলে লব লবের সঙ্গে সমান, হর হরের সঙ্গে সমান হতে হবে। তার মানে যেটা দাঁড়াচ্ছে ই বাই আর সমান E1 বাই R1 প্লাস E2 বাই R2। সিমিলারলি এটার সঙ্গে এটা যদি কম্পেয়ার করি, তাহলে কি দাঁড়াচ্ছে 1 বাই R সমান 1 বাই R1 প্লাস 1 বাই R2 হলো। তাহলে এটা হলো ইকুইভ্যালেন্ট বা সমতুল্য তড়িৎচালক বলের সমীকরণ, ঠিক আছে। এবার বইয়ে কেবলমাত্র এক মানে E1 E2 এরকম বলে দেওয়া নেই, ই দিয়ে করে দেওয়া আছে, কিন্তু আমি এখানে জেনারেল ভাবে করেছি। এই জেনারেল ভাবে করার চেষ্টা করবে। আরেকটা কথা যেটা খুব ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে এই স্ট্রাকচারটা এরকম করেই মনে রাখবে। বিভিন্ন বইয়ে বিভিন্ন স্ট্রাকচার আছে, এই স্ট্রাকচারটা যেন এরকম করেই মাথায় থাকে। এই স্ট্রাকচারটা সমস্ত ক্ষেত্রে প্রযোজ্য। তোমাকে যদি তিনটা সেল দেয়, তিনটে সেল যদি পরস্পর সমান্তরালে থাকে, তাহলে সেখানে সূত্র হবে ই বাই আর ইজ ইকুয়ালস টু E1 বাই R1 প্লাস E2 বাই R2 প্লাস E3 বাই R3। তাহলে যতগুলোই দেখ না কেন, এই স্ট্রাকচারে যদি তুমি রাখো, তাহলে কোনো সমস্যা হবে না। আর এই স্ট্রাকচার ছাড়া যদি অন্য স্ট্রাকচার করো, তাহলে কিন্তু অ্যান্সার ভুল হয়ে যাবে, এক নাম্বার কথা। আর দ্বিতীয় নাম্বার কথা, এখানে যে আরটা আছে, এই আরটা হচ্ছে এই আর এর কথা বলছি। তাহলে এই আর হচ্ছে সমান্তরাল সমবায়ের যে সূত্র, কারণ এখানে এই যে এই রেজিস্ট্যান্সটা আর এই রেজিস্ট্যান্সটা দুজনেই সমান্তরাল সমবায় আছে, তার মানে সমান্তরাল সমবায়ের যা সূত্র, সেই সূত্র আমরা এখানে ব্যবহার করব, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের প্রমাণ, হলো। তো কারো যদি কোনো প্রশ্ন থাকে বলো, আর এতটা থাকবে না, এরপর আরো এগাবো। হুম, কি বলো, এরপর এগাবো না এখান পর্যন্ত থাকবে? না স্যার আর নয়, হ্যাঁ এখান আর নয়, পর্যন্তই থাক। তাহলে ব্যাস। কি কি প্রমাণ, কি কি পরীক্ষায় আসে, দুটো সূত্রের পরীক্ষা প্রমাণ আসে, যে বলা হয় কিরচফের দুটো সূত্র বলো এবং উদাহরণ সহজে বলতে বলে, ঠিক আছে। দুটো উদাহরণ সহজে বললে তবে 3 এর 3 পাওয়া যায়। আর বলে কিরচফের সূত্র দুটো কোন সূত্র, অ্যাকচুয়ালি কোথা থেকে এসেছে সেই সূত্র। আর দ্বিতীয় নাম্বার প্রশ্ন যেটা আসে, সেটা হচ্ছে কিরচফের সূত্র কাজে লাগিয়ে কোষের সমান্তরাল সমবায় আর শ্রেণী সমবায়ের তুল্য তড়িৎচালক বলের রাশিমালাটি প্রতিষ্ঠা করে। এই প্রমাণগুলো পরীক্ষায় আসে, বুঝলি। আর একটু প্রবলেম এবার হচ্ছে যে বই নয়, জাস্ট নতুন কনসেপ্ট, মানে ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করার জন্য একটা কনসেপ্ট আসে, সেই কনসেপ্টটা একটু বলে দিয়ে আমি এখানে শেষ করবো থিওরিটাকে। সেটা হচ্ছে, আমি একটা কথা বলেছিলাম, ব্যাটারি দুটো সিচুয়েশন হয়।
ঠিক আছে, একটা ব্যাটারির ক্ষেত্রে, যেটা আমরা রিয়েল সেল নিয়ে কাজ করছি, ব্যাটারির ক্ষেত্রে দুটো সিচুয়েশন হয়, একটা হচ্ছে চার্জিং কন্ডিশন, একটা হচ্ছে ডিসচার্জিং কন্ডিশন। চার্জিং কন্ডিশনে তুমি বুঝতেই পারছো, তোমার মোবাইলটা যখন চার্জ রাখো, মানে প্লাগে ঢুকিয়ে রাখো দিয়ে চার্জ করো, সেই সিচুয়েশনটাকে বলা হয় চার্জিং কন্ডিশন, চার্জ। আর যখন তুমি মোবাইলটাকে ইউজ করো চার্জ ছাড়া, ব্যাটারি চার্জকে ব্যবহার করে, তখন সেটাকে বলা হয় ডিসচার্জিং কন্ডিশন। ঠিক আছে, চার্জিং কন্ডিশনে কি হয়, চার্জিং কন্ডিশনে ব্যাটারির মধ্যে চার্জটা স্টোর হয়, সেই সময় তড়িৎ প্রবাহ মাত্রার অভিমুখটা এরকম হয়। আর ডিসচার্জিং কন্ডিশনে কি হয় না, ব্যাটারি থেকে চার্জ বেরিয়ে যায়, তাই তড়িৎ প্রবাহ মাত্রার অভিমুখটা এরকম হবে। ক্লিয়ার করতে পারলাম আমি এখানে? তাহলে এখানে প্রবাহ মাত্রার মান দিয়ে দিচ্ছি আই, এখানে প্রবাহ মাত্রার মান দিয়ে দিচ্ছি আই, এটার ইএমএফ ধরো ই, এটার ইন্টারনাল রেজিস্ট্যান্স যেটা এটা লিখেছি সেটা হচ্ছে আর, এটার ইন্টারনাল রেজিস্ট্যান্স আর। হয়েছে? তো এই দুটো জায়গায় যে বললাম আগে, পোটেনশিয়াল ড্রপ বের করার জন্য আমি কি কনসেপ্ট লাগিয়েছিলাম, প্লাস মাইনাস সাইন, এখানেও একই সেই ট্রিক্সটা কিরকম করে কাজে লাগাচ্ছে সেটা একটু লক্ষ্য করো। এখানে পোটেনশিয়াল ড্রপ লাগানো, এখানে প্রথমে প্লাস মাইনাস সাইন দিয়ে দেই, এটা প্লাস এটা মাইনাস। আচ্ছা, কারেন্টটা কি করছে, এরকম করে যাচ্ছে, সেই অনুযায়ী কি হবে, এটা প্লাস হবে এটা মাইনাস হবে। এবার এখানে লক্ষ্য করো, এখানটা কি হবে, এটা মাইনাস এটা প্লাস, কারেন্টটা এরকম করে যাচ্ছে, তার মানে কি হবে, এটা প্লাস হবে এটা মাইনাস হবে। এখানে নাম দিয়ে দেই, এটা এ বিন্দু, এটা বি বিন্দু, এটা সি বিন্দু, একই জিনিস, এ ড্যাশ বি ড্যাশ সি ড্যাশ। হয়েছে? এবার যদি তোমাকে বলা হয় এ আর সি এর মধ্যে পোটেনশিয়াল ড্রপ, তো আমি এটাকে এরকম করে লিখি ভি এ সি, তার মানে কি এ আর সি এর মধ্যে পোটেনশিয়াল ড্রপ। আচ্ছা, তুমি রিলেটিভিটিতে পড়েছো, এটাকে বলা হয় ভি অফ এ উইথ রেসপেক্ট টু ভি অফ সি, এখানে ওই কনসেপ্টটাকে ব্যবহার করতে পারো, জাস্ট ওই কনসেপ্টটুকু, ভেক্টরের কোনো আইডিয়া নেই এখানে। তাহলে এখানটা আমি বলতে পারি ভি অফ এ মাইনাস অফ ভি অফ বি, ভুল লিখেছি সংশোধন করে নিচ্ছি, ভি অফ বি মাইনাস অফ ভি অফ সি। কারো কোনো প্রশ্ন আছে? নেই? আচ্ছা, এই যে ভি আর ভি এ, এটাকেও একটু ভালো করে বুঝতে হবে। ভি এ যখন বলছি তাহলে পোটেনশিয়াল ড্রপ নয়, পোটেনশিয়াল, অর্থাৎ এ পয়েন্টে পোটেনশিয়াল কত ভি এ, সি পয়েন্টে পোটেনশিয়াল কত, পোটেনশিয়াল মানে বিভব পার্থক্য নয়। ঠিক আছে, এটাকে মাথায় রাখবে, পোটেনশিয়াল কত ভিসি, বি পয়েন্টে পোটেনশিয়াল কত না ভিবি। আর যদি বলি এ আর সি এর মধ্যে পোটেনশিয়াল ড্রপ বা বিভব পার্থক্য কত, ভি এ মাইনাস ভিসি। ঠিক আছে, আচ্ছা এবার ভি এ মাইনাস ভিসি, ভি এটা দেখো তো, লক্ষ্য করো তো, এখানে এ পয়েন্টটা এটা ছিল, বি পয়েন্টটা এটা ছিল, তাহলে উচ্চ থেকে নিম্ন বিয়োগ করছি, উচ্চ থেকে নিম্ন বিয়োগ করলে কি হবে না পজিটিভ হবে, কিছুক্ষণ আগে শিখিয়েছিলাম। তারপর আবার দেখো ভিবি মাইনাস ভিসি, ভিবিটা কি আছে, ভিবিটা পজিটিভ আছে, ভালো করে লক্ষ্য করো, ভিবিটা পজিটিভ আছে, তাহলে পজিটিভ, উচ্চ থেকে নিম্ন বিয়োগ করছি মানে কি হবে, পজিটিভ হবে, তাহলে পজিটিভ অফ আই আর। এখানটায় আসি, ভি এ ড্যাশ সি ড্যাশ সমান ভি এ ড্যাশ মাইনাস ভি সি ড্যাশ, তাহলে এটাকে লিখতে পারি ভি এ ড্যাশ মাইনাস ভি বি ড্যাশ, ভুল লিখেছি আবার ঠিক করে নিচ্ছি, ভি বি ড্যাশ মাইনাস ভি সি ড্যাশ। তাহলে এখানে লক্ষ্য করি ভি এ মাইনাস ভিবি, তাহলে দেখো ভি এ ড্যাশ মাইনাস ভি বি ড্যাশ, উচ্চ থেকে নিম্ন বিয়োগ করছি, কোনো অসুবিধা নেই, পজিটিভ সাইন। তারপর আবার দেখো ভি বি ড্যাশ মাইনাস ভি সি ড্যাশ, এখানে দেখো নিম্ন থেকে উচ্চ বিয়োগ করছি, ছোট থেকে বড় বিয়োগ করলে কি হয়, নেগেটিভ সাইন হয়, তাহলে আই আর, তাহলে ভি এ সি এ ড্যাশ সি ড্যাশ সমান আই আর, ই মাইনাস আই আর। তাহলে যদি চার্জিং হয় তাহলে এখানে পজিটিভ সাইন হবে, যদি ডিসচার্জিং হয় তাহলে এখানে নেগেটিভ সাইন হবে, যদি কোনো কারেন্ট প্রবাহিত না হয় তাহলে সেক্ষেত্রে কি হবে, ভি এ সি ইজ ইকুয়ালস টু ই, অর্থাৎ ওর মধ্যে দুই প্রান্তে যে বিভব পার্থক্যটা হবে সেই বিভব পার্থক্যটা তার তড়িৎচালক বলের সঙ্গে সমান হবে। তাহলে এখান থেকে আমরা কি কি শিখলাম, এখান থেকে আমরা শিখলাম চার্জিং কন্ডিশন কি, ডিসচার্জিং কন্ডিশন কি। দ্বিতীয় নাম শিখলাম, যদি কোনো সার্কিটে বিভব পার্থক্য না দিয়ে যদি বিভব দিয়ে প্রবলেম দেওয়া থাকে
তাহলে সেই প্রবলেমটাকে আমরা হ্যান্ডেল করার জন্য আমরা এরকম ভাবে প্রতিটা পয়েন্টকে ইন্ডিকেট করে এ পয়েন্ট, বি পয়েন্ট, সি পয়েন্ট ইন্ডিকেট করে সেটাকে আমরা করব কি না সেখানে বিভব দিয়ে বিভব পার্থক্যের কনসেপ্টকে লাগাবো। ব্যাস এখান পর্যন্ত থাকবে। কারো কোনো প্রশ্ন থাকলে বলো, নাহলে প্রবলেমে ঢুকে যাবো। নেই কারো কোনো প্রশ্ন? ব্যাস ব্যাস ব্যাস, তাহলে একটা পার্ট কমপ্লিট হয়ে গেল। এবার এমসিকিউ কি প্রবলেম আছে পেজ নাম্বার বলো আর এমসিকিউ সলভ করবে। স্যার বইতে দাগটা দিয়ে দিন। হ্যাঁ